আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি শিকা আজিজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, খালাস পাওয়ায় আইনজীবীরা কি বলছেন? এর আগের লাইভে বলেছিলাম যে এটিএম আজহার যিনি জামাত নেতা, তিনি বেকসুর খালাস পেয়েছেন এবং সেখানে একটু আগে আইনজীবীরা আমাদের সাথে কথা বলেছে এবং তার আইনজীবীদের কথার আগে যদি আমি একটু বলে দিতে চাই যে আদালত আসলে আজকের পর্যবেক্ষণ কি দিয়েছেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন যে অতীতের রায়ে ক্রিমিনাল বিচার পদ্ধতি পরিবর্তন করে ভুল করেছে এবং সাক্ষ্য প্রমাণ ছাড়াই তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং সেই সাথে আদালত বলেছে যে এই মামলার যে বিচার সেটি পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার করা হয়েছে। এবং একটু আগে আমরা আইনজীবীদের সাথে কথা বলে শিশির মনির বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে সত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং মিথ্যা পরাজিত হয়েছে এবং সেই সাথে যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তারা কারাগারে সেসব যারা মৃত্যুদণ্ড হয়েছে এবং যারা কারাগারে মৃত্যুবরণ করেছেন তাদের সাথেও আসলে এটি এই ঘটনা নজিরবিহীন নির্যাতন হয়েছে এবং সেই সাথে তিনি বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে সিন্ডিকেটের যে অবসান বিচার বিভাগে ছিল সেটিরও আসলে অবসান হয়েছে। এবং এখানে শুধু আইনজীবীরা ছিলেন না, আজকে জামাতের নেতা কর্মীরাও যারা ছিলেন তারাও ছিলেন। তারা এখানে এজলাসে পুরোপুরি কানায় কানায় পূর্ণ ছিল। জামাতের বিভিন্ন নেতাকর্মীরা ছিলেন এবং তারাও জানিয়েছেন যে তারা আসলে এখন সন্তুষ্ট। তারা কিন্তু আসলে ক্ষোভ পুষে রেখেছিলেন যে বিভিন্ন নেতাকর্মীদের আসলে খালাস হলেও কেন জামাত নেতা এটিএম আজহারের খালাস বা রায় ঝুলে আছে, তারা আসলে সন্তুষ্ট। এবং ইতিমধ্যে জামাত নেতাকর্মীদের থেকে আসলে একটি তথ্য এসেছে যে পরবর্তীতে 11:30টার দিকে ব্রিফিং আছে জামাত নেতাকর্মীদের পক্ষ থেকে। সেখানে তারা এই যে রায়ে খালাস হলো সেটি প্রতিক্রিয়া জানাবেন। তো আরেকটু যেটি তথ্য জানিয়ে দিতে চাই যে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অর্থাৎ তিনি যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে কোনো ধরনের এই বিচার কাজে আসলে কোনো ধরনের প্রভাব পড়বে না, বরঞ্চ এইটার ফলে বিচার বিভাগ এই বিচার আরো মানোন্নত হবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন এটিএম আজহার। সর্বশেষ তথ্য জানছিলাম সুপ্রিম কোর্ট থেকে সহকর্মীর কাছে। সচিবালয়ে চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, এখন সচিবালয়ে কি ধরনের পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। গত 4 দিন যাবত কিন্তু এই আন্দোলন চলছে, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কিন্তু আন্দোলন, এবং আজকে চতুর্থ দিনের মতো কিন্তু সচিবালয়ের ভিতরে আন্দোলন চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এই সচিবালয়ের সামনে কিন্তু বিশেষ করে এই মৎস্য ভবনের পরে এসে এই সচিবালয়ের আশপাশের এলাকাতে আজকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর এবং সোয়াটও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু বেশ তৎপর দেখা যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু এখানে সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা বেশ অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং জানেন যে গতকালও কিন্তু সকাল থেকে বিকাল দুপুর 3টা অবধি কিন্তু আন্দোলন চলেছিল এবং আজকেও কিন্তু আন্দোলন চলছে। এবং তারা কিন্তু বলেছিলেন গতকালকে যে তারা বিকালে জানিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত কালো আইন এই বাতিল না করা হবে তারা কিন্তু আসলে আন্দোলন বন্ধ করবেন না। কিছু সময় পূর্বে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের যিনি সভাপতি এম আব্দুল সাত্তার, তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে ফ্যাসিস্টের দোসর যেসব আমলা রয়েছেন তাদেরকে তারা অপসারণ চান এবং অনতিবিলম্বে এই কালো আইন তারা কিন্তু বাতিল চান। এই সচিবালয় চতুর্থ দিনের আন্দোলনের কিন্তু ভিতরে কিন্তু আসলে যারা রয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা আন্দোলন করছেন তারা কিন্তু ভিতরে আন্দোলন করছেন, তারা তাদের কর্মবিরতি পালন করছেন এবং একই সাথে কিন্তু এই চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে। এবং তারা হয়তো কিছু সময় পর যদি আমরা ভিতরে প্রবেশ করতে পারি তখন আসলে জানানো সম্ভব হয় তারা তাদের কর্মসূচি কি হচ্ছে এবং তারা আজকে কি ধরনের তাদের আগামী দিনের সামনে রেখে তারা কি ধরনের পরিকল্পনা নিবে বা তাদের কর্মসূচি কি। যদিও গতকালকে কিন্তু দুপুরে একটি বৈঠকের কথা ছিল আইন উপদেষ্টার সাথে, সেটি কিন্তু হয়নি। সেটি হয়তো হতে পারে, সেই বৈঠকে হওয়ার পরে আসলে কিন্তু অনেক কিছু স্পষ্ট হবে যে এই আন্দোলন সামনে এগিয়ে যাবে নাকি এটা এখানেই বন্ধ হবে। অর্থাৎ সেই আইন নিয়ে আসলে সরকারের অবস্থান কি সেটা কিন্তু জানা যাবে উপদেষ্টাদের বৈঠক হওয়ার পরে। যদিও এখনো পর্যন্ত কিন্তু আসলে কোনো ধরনের সময়সীমা নির্ধারণ করা হয়নি এই আন্দোলনরত কর্মরত কর্মীদের সাথে আইন উপদেষ্টা
যদিও কালকে দুপুর দুটো একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনো হয়নি। যদিও এক সচিবালয়ে কিন্তু একটি মিটিং চলছে ক্রয় সংক্রান্ত কমিটির, সেখানে কিন্তু অনেক উপদেষ্টা যোগ করেছেন। অর্থাৎ এই সেই মিটিং এর পর আসলে কোনো মিটিং হবে কিনা এই আন্দোলন নিয়ে, এই চাকরির অধ্যাদেশ আইন নিয়ে, সেটা কিন্তু এখন স্পষ্ট নাই। যদি এই আলোচনা হয় বা কোনো বৈঠক হয়, সেই বৈঠক হওয়ার পরে আসলে কিন্তু পরবর্তী কি ধরনের ব্যবস্থা তারা নেবেন বা কি ধরনের তারা পদক্ষেপ নেবেন সেটা কিন্তু তারা জানতে পারবেন। এবং তা বাদে কিন্তু 14 দিনের মতো কিন্তু কর্মসূচি পালন চলছে এবং তারা কর্মবিরতি পালন করছেন। ভিতরে তারা কিন্তু তাদের সেই চাকরির অধ্যাদেশ আইন বাতিলের দাবি তারা কিন্তু আসলে এই কর্মসূচি পালন করছেন। আমি জানেন যে গত রোববার কিন্তু সন্ধ্যায় এটি কিন্তু গেজেট আকারে প্রকাশ করা হয় এবং এই আইনের বিরোধ এই আইন বাতিল দাবি তারা কিন্তু 4 দিন যাবৎ সচিবালয় কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। তারা কিন্তু গতকালও কিন্তু স্লোগানে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিল এবং সেই স্লোগান কিন্তু জনগণ সচিব থেকে শুরু করে এই আইনের সাথে জড়িত যারা রয়েছেন তারা কিন্তু অপসারণ চেয়েছিলেন এবং তারা বলেছেন শুধুমাত্র এই ঢাকা সচিবালয় নয়, সারা দেশের কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে তারা এখন আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই আইন বাতিল না হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো ইশিকা সবকিছু মিলিয়ে সচিবালয়ের যে আন্দোলন চলছে চাকরি অধ্যাদেশ আইন বাতিল নিয়ে, তার ৪র্থ দিনের যে পরিস্থিতি, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ইশিকা। মুন্না, অনেক ধন্যবাদ আপনাকে। সচিবালয়ের চলমান আন্দোলন পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড়ে সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ প্রতিদিনই বাড়ছে। কোথাও কোথাও ধীরগতির যান চলাচলের খবরও পাওয়া যাচ্ছে। ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, যাত্রী ও চালকদের প্রতিক্রিয়া কি এবং ট্রাফিক পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে জানাবেন। ইশিকা, যেহেতু এটা সিরাজগঞ্জের এই গোল চত্বর কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, যমুনা সেতু পশ্চিমের কিন্তু এই গোল চত্বরটা আমরা হচ্ছে হাটিকুমরু গোল চত্বর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা উত্তরবঙ্গের স্থলপথে প্রবেশদ্বার এবং উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলার যানবাহনগুলো এই মহাসড়ক দিয়ে চলাফেরা করে, স্বাভাবিকভাবেই কিন্তু সারা বছরই এখানে একটা চাপ থাকে। কিন্তু যখন ঈদ যাত্রা আসে, ঈদ যাত্রায় কিন্তু সেই গণপরিবহনের সংখ্যা দাঁড়ায় প্রায় 1.5 লাখে এবং এই ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করতে কিন্তু নানান ধরনের কাজ প্রস্তুতি চলছে সাজেক রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশের পক্ষ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই হাটিকুমরু গোলচত্বর এলাকায় কিন্তু সাজেকের যে প্রকল্পটা আছে 4 লেনের উন্নীতকরণ, সেই প্রকল্পের মধ্যে একটা আছে ইন্টারচেঞ্জ। এই গোলচত্বর এলাকায় কিন্তু ইন্টারচেঞ্জের এখন কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে এবং এইখানে যে গোলচত্বর আছে এখানে যে সার্ভিস সড়কটা হবে ইন্টারচেঞ্জে, সেটা কিন্তু গত ঈদেই কিন্তু যে বগুড়া ঢাকা মহাসড়কের যে সার্ভিস সড়কটি আছে সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবার কিন্তু খুলে দেওয়া হচ্ছে আরেকটি সার্ভিস সড়ক, এটা কিন্তু প্রায় কাজ শেষের দিকে। তারা কিন্তু চেষ্টা করছেন, তারা সাজেকের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সব সার্ভিস সড়কগুলো এবার খুলে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি যেহেতু এই সিরাজগঞ্জের মহাসড়কের মধ্যে 37 কিলোমিটার মহাসড়ক করেছে 4 লেনে উন্নীতকরণের, সেই 37 কিলোমিটার মহাসড়কটাই কিন্তু ঈদ যাত্রায় 4 লেনটা ব্যবহার করা যাবে, যেটা গত ঈদ উল ফিতরেও কিন্তু ব্যবহার করা গিয়েছে, যার ফলে কিন্তু এই মহাসড়কে কোনো যানজট বা ধীরগতির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি গত ঈদেও এবং এবারেও কিন্তু তারা প্রত্যাশা করছেন যে আরো সুন্দর একটি ঈদ যাত্রা হবে এবং ঈদ পরবর্তী যাত্রা যেটা হবে কর্মস্থলে ফেরা, সেটাও কিন্তু নির্বিঘ্ন করার প্রস্তুতি তারা আগে থেকে নিচ্ছেন। পাশাপাশি কিন্তু যারা পশু ব্যবসায়ী আছেন, খামারি আছেন, তারা কিন্তু একটা বিষয় খুব জোর দাবি রেখেছেন। তারা কিন্তু বলছেন যে যেহেতু ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাক এবং গাড়িগুলো চলাচল করবে, পাশাপাশি যে যারা পশু বিক্রি করে যারা ফিরবেন তাদের নিরাপত্তার বিষয়টা যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। এই সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম সাজেক কর্তৃপক্ষ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশের সঙ্গে এবং রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে। তারা কিন্তু বলছেন যে এই নিরাপত্তাগুলো নিশ্চিত করার জন্য এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যে প্রস্তুতিগুলো দরকার সেই সকল প্রস্তুতিগুলো কিন্তু তারা গ্রহণ করছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু সমস্যা হয় যখন এই ঈদ উল আজহার আগে যেহেতু পশুর হাট থাকে, কোরবানির পশুর যে হাটগুলো আছে মহাসড়কের পাশে কিন্তু কয়েকটি হাট আছে সিরাজগঞ্জের এই মহাসড়কের পাশে, সেই হাটগুলো যেন মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়গুলো কিন্তু তারা গুরুত্ব দিয়ে দেখছেন। যেমন জেলা প্রাণী সম্পদে একই কথা বলছেন এবং রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ কিন্তু একই কথা বলছেন যে আমরা জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করেছি, তাদের সঙ্গে কথা হচ্ছে যে কোনো ধরনের পশুর হাট যেন মহাসড়কে গাড়ি চলাচলে কোনো সমস্যা তৈরি করতে না পারে, যান চলাচল যেন নির্বিঘ্ন থাকে এবং মানুষ যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং কর্মস্থলে ফিরতে পারেন, সেই সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করছেন। ইশিকা। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জে ঈদ যাত্রা এবং ঈদ পূর্ব প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।
কোরবানির ঈদকে সামনে রেখে লালমনিরহাটের বিভিন্ন পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ক্রেতা বিক্রেতাদের আগ্রহ কেমন দেখছেন, আর হাটে নিরাপত্তা ব্যবস্থাপনার দিকটি কতটা সন্তোষজনক? লালমনিরহাটেও কিন্তু কোরবানির ঈদকে সামনে রেখে খামারিরা তাদের সকল প্রস্তুতি শেষ করেছেন এবং তাদের পছন্দের গরুগুলো কিন্তু আসলে বাজারে তোলা শুরু করেছেন। এবং আমরা কয়েকটি হাট ঘুরে দেখেছি, হাটেও কিন্তু দেশি গরুর সমাগম অনেকটাই বেড়েছে। তবে হতাশার একটি জায়গা, সেটি হচ্ছে কিন্তু এবারে গত কয়েক বছরের তুলনায় ব্যবসায়ী যারা ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে লালমনিরহাটে গরু ক্রয়ের জন্য আসেন, তারা কিন্তু এবারে আসলে খুব একটি আসেনি, যার কারণে কিন্তু ন্যায্য মূল্য থেকে কিন্তু অনেক সময় খামারিরা বঞ্চিত হচ্ছে। আমি এই মুহূর্তে হচ্ছি লালমনিরহাটের একটি খামারে, এবং এই খামারের যে স্থানটিতে রয়েছে সেখানে কিন্তু একটি বড় গরু রয়েছে। এই গরুটির ওজন হচ্ছে 32 মণ এবং এর দাম চাওয়া হচ্ছে 20 লক্ষ টাকার উপরে। শুধু এই খামারটি নয়, এরকম লালমনিরহাটে প্রায় 1 শতাধিকে খামারেও কিন্তু বেশি এই বড় গরু রয়েছে। তবে এই বড় গরুগুলোর যে ক্রেতা, তারা কিন্তু আসলে খুব একটি লালমনিরহাটমুখী, অর্থাৎ ঢাকা বা রাজধানী সহ বিভিন্ন জেলার যে ক্রেতারা লালমনিরহাটে এসে গবাদি পশু এর আগে ক্রয় করে নিয়ে যান, তারা কিন্তু সেরকম ভাবে উপস্থিতি হয়নি। এছাড়া কিন্তু খামারিরা অনেকটাই হতাশ কারণ হয়েছে, কারণ কিন্তু গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবারে গোখাদ্যের দামগুলো অনেকটাই বেশি ছিল এবং শ্রমিক মূল্য থেকে শুরু করে সার্বিক ব্যয় কিন্তু আসলে অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। ফলশ্রুতিতে একটি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করার ক্ষেত্রে যে পরিশ্রম এবং ব্যয়, সেটিও কিন্তু বেশি হয়েছে। তবে দাম আসলে সঠিকভাবে না মেলার কারণে কিন্তু তারা অনেকটাই হতাশ হয়ে পড়ছেন। বাজারে সরবরাহের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সরবরাহের তুলনায় কোরবানির ঈদকে ঘিরে কিন্তু সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং আজকে সকালবেলা আমরা বিভিন্ন স্থানে খবরে দেখেছি, তারা কিন্তু জানিয়েছেন তাদের এই হতাশার কথা। তবে কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু বাজারগুলো আরো সরগরম হয়ে উঠছে। আমরা প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলেছি, প্রাণী অধিদপ্তরের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন বাজারে যেসব গরু তোলা হচ্ছেন বা বিক্রি করা হচ্ছে, তার আগে কিন্তু তারা গরু গবাদি পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন। সেক্ষেত্রে যেগুলো সুস্থ গরু, সেগুলো কিন্তু বিক্রির যোগ্য বলে তারা ঘোষণা করছেন। আর জেলা প্রশাসন এবং যারা ইজারাদার রয়েছেন বিভিন্ন হাটের, তারা কিন্তু চেষ্টা করছেন যাতে জাল টাকা এই কোরবানির ঈদকে ঘিরে কেউ কোনো চক্র চালিয়ে দিতে না পারে। তবে খামারি এবং ক্রেতা এবং বিক্রেতার সামান্য কিছু অভিযোগ রয়েছে যে লালমনিরহাট জেলার বেশ কিছু হাটে কিন্তু যে সরকারি যে নির্ধারিত মূল্য রয়েছে, ইজারাদাররা যেটি গ্রহণ করে সেই টোল, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় খামারি এবং ক্রেতাদের উভয়ের কাছ থেকে নেওয়া হয় এবং তুলনামূলকভাবে বেশি নেওয়া হয়। তবে এটি যদি প্রশাসন সঠিক নজরদারি করে, সেক্ষেত্রে কিন্তু এই দুর্ভোগ থেকে কিন্তু খামারি এবং ক্রেতারা আসলে রেহাই পাবে। সব মিলিয়ে যদি বলতে চাই, লালমনিরহাটে কিন্তু গবাদি পশু কোরবানি ঈদকে ঘিরে যারা প্রস্তুত করেছিল খামারে, সেগুলো কিন্তু বাজারে তোলা শুরু করেছে এবং পরিচর্যার কিন্তু শেষ পর্যায়ে এসেও অনেকটাই হতাশা প্রকাশ করছে যে লালমনিরহাটের খামারিরা যে বাইরে থেকে ব্যবসায়ীরা আসছে, তারা কিন্তু সেভাবে আসেনি। তবে কোরবানি ঈদ যত ঘনিয়ে আসছে, যদি ব্যবসায়ীরা আসে এবং সঠিকভাবে এই কোরবানির ঈদ পর্যন্ত এই গবাদি পশুগুলো বিক্রি হয়, সেক্ষেত্রে কিন্তু খামারিরা এই হতাশা থেকে বেরিয়ে আসবে। এই ছিল লালমনিরহাট থেকে কোরবানির ঈদকে ঘিরে গবাদি পশুর সর্বশেষ খবর। জামাল, অনেক ধন্যবাদ আপনাকে। নিয়োগ ও বেতন কাঠামো সহ বিভিন্ন দাবিতে নোয়াখালী ও দিনাজপুরে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এতে করে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নোয়াখালী থেকে সহকর্মী মাওলা সুজন এবং দিনাজপুর থেকে হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, নোয়াখালীতে কোথায় কোথায় শিক্ষকরা কর্মবিরতিতে আছেন, আর তাদের প্রধান দাবিগুলো কি এবং কতটা প্রভাব পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে? ইশিকা, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে সারা বাংলাদেশে কিন্তু যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে, সেগুলোতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার কাদিরহাট ইউনিয়নের প্রত্যন্ত একটি স্কুলে আমি দাঁড়িয়ে আছি, যেটি কৃষ্ণাপুর প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। এটি একটি যে প্রাচীন স্কুল বলা যায়। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের কর্মবিরতির ফলে সহকারী শিক্ষকরা যে পাঠদান থেকে বিরত রয়েছেন, সেই বিরত থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা যে ক্লাসে আসলো কিন্তু পাঠদান থেকে বঞ্চিত হয়ে তারা যে এদিক সেদিক ঘোরাফেরা করছে, তার অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা স্কুলের বারান্দায় একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। হয়তো বা তারা ভাবছেন কখন যে তাদের শিক্ষকরা স্কুলে আসবে বা পাঠদান যে ক্লাসরুম এবং পাঠদান, আসলে যে এই পাঠদান থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসলে কোমলমতি শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য যেটি যে পাঠ বঞ্চিত রয়েছে, ফলে শিক্ষার্থীরা হয়তো যে সামনে যে পরীক্ষা রয়েছে, পরীক্ষা একটি ঘাটতি পড়তে পারে। তো আপনি আরেকটা অংশ
দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষিকা সহকারী শিক্ষিকেরা যে কর্মবিরতি পালনের পরে তারা আসলে একটু খোশ মেজাজে রয়েছেন, খুনসুটি করে সময় পার করছে। আমি আসলে এখন এই বিষয়ে কথা বলবো একজন শিক্ষকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা কি কি দাবিতে এই কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি পালনের পরে শিক্ষার্থীরা যে পাঠদান বঞ্চিত রয়েছে এটি আসলে কিভাবে পুষিয়ে দেবে বলে আপনারা মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী আমরা আমাদের দাবি, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আমাদের কর্মবিরতি পালন করে যাচ্ছি। আমাদের কর্মবিরতি আমরা 5/5/2025 থেকে 15/5/2025 আপনারা কি কি দাবিতে আপনারা কর্মবিরতি পালন করছেন, দাবিগুলো সংক্ষেপে একটু যদি আমাদেরকে তুলে ধরেন। আমাদের 3টা দাবি নিয়ে আমরা আমাদের কর্মবিরতি পালন করছি। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো আমাদের সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেডের শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণ করা, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন করা, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান করা। আমাদের এই 3টা যৌক্তিক দাবি নিয়ে আমরা আমাদের কর্মবিরতি পালন করছি। আমরা আমাদের এই কর্মবিরতি পালন আমরা চলমান অবস্থা আছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি যৌক্তিক দাবি মেনে না নেওয়া হবে আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। শিক্ষার্থীরা যে পাঠ বঞ্চিত রয়েছে, তারা পাঠ থেকে যে তাদের যে পাঠদান থেকে তারা বঞ্চিত রয়েছে, সামনে যে পরীক্ষা এই পরীক্ষা এটির প্রভাব পড়তে পারে, তো এটি আপনারা কিভাবে পুষিয়ে দিবেন বলে মনে করছেন? আমরা কোমলমতি শিশুদের দিকে লক্ষ্য রেখে আমরা পাঠদান থেকে যদিও বিরতি থেকে আসি, কিন্তু আমরা আমাদের কোমলমতি ছাত্রদেরকে যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে আমরা তাদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি তাদের যে যৌক্তিক দাবিগুলো তুলে ধরেছেন, একই সাথে শিক্ষার্থীরা যাতে যে সামনে পরীক্ষার যাতে ব্যাঘাত না ঘটে সেটিও তিনি পুষিয়ে দেওয়ার কথা বলছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চলে যাব দিনাজপুরে। সেখানে রয়েছেন সহকর্মী হারুন। আপনি দিনাজপুরের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, হ্যালো। 3 দফা দাবিতে দিনাজপুরে সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ডাকে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। এই কর্মবিরতিতে এই মুহূর্তে দিনাজপুরে প্রতিটি প্রাইমারি স্কুলগুলোতেই আমরা ঘুরে দেখেছি যে দ্বিতীয় দিনে যে আজকে কর্মবিরতি চলছে এবং এই দ্বিতীয় দিনে কর্মবিরতির মধ্যেও অনেকেই শিশুরা যারা কর্মবিরতি শিক্ষার্থী তারা কিন্তু তাদের নিয়মিত যে স্কুলে আসা সেটা কিন্তু এসেছে এবং এসে তারা কিন্তু আছে, কিন্তু সহকারী যে শিক্ষকরা তারা কিন্তু তাদের ক্লাসগুলো নিচ্ছেন না। তো আমরা কথা বলবো যে একজন শিক্ষকের কাছে তিনি আসলে কি মানে তাদের দাবিগুলো আসলে কি একটু আমরা জানার চেষ্টা করবো, একটু বলবেন। হ্যাঁ, আমাদের প্রথম দাবি হলো 11তম গ্রেড আমাদেরকে দিতে হবে প্রথম স্টার্টিং এ, এবং চাকরি বিধি অনুসারে যে 10 বছর এবং 16 বছর আছে সেখানে অনেক জটিলতা করে রাখছে সরকার। এই সরকারের কাছে আবেদন যে আমাদের এটা নিরূপণ করে। যে আর 3 নম্বর দাবি হলো সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ধরে শতভাগ প্রধান শিক্ষক পদে উন্নীতকরণ, এটা আমাদের দাবি। তো ওনারা আমাদেরকে জানালেন যে 3 ধাপের 3টি দাবি তাদের আছে। তো প্রথম দাবিটাই ছিল যে প্রথম 11 গ্রেডের মধ্যেই যেন চাকরিটা শুরু হয়। তো আমরা আসলে তাদের 3টি দাবি কথা শুনলাম দিনাজপুরের এই সহকারী শিক্ষকের কাছ থেকে, কিন্তু এই শিক্ষকরা যে বাচ্চারা যখন স্কুলে আসছেন তাদেরকে আসলে কিভাবে মেনটেন করছেন তিনি আমাদের জানাবেন। একজন প্রধান শিক্ষক যিনি আছেন আমাদের জানাবেন আসলে কিভাবে মেনটেন করছেন একটু আমাদের হচ্ছে স্কুলটা মেনটেন করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের শিক্ষার্থীরা স্কুলে আসলে আমাদের ক্লাস তো নেওয়া যাচ্ছে না আমাদের কর্মবিরতির কারণে। আর এটা একজন প্রধান শিক্ষক, আমি এই যে আমাদের যে শিক্ষক বললেন যে আসলে শতভাগ পদোন্নতির বেড়া জালে কিন্তু আমিও প্রধান শিক্ষক না, আমি চলতি দায়িত্বে আছি। আর আবার এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি, এবং সবচেয়ে যেটা আমাদের সফট কর্নার সেটা হচ্ছে একদিকে আমাদের শিশু, অন্যদিকে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম। এই দুটো সমন্বয় করতে গিয়ে, বিশেষ করে শিশুদের সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছে।
তাই আমি সবারই কাছে উদ্যত আহ্বান জানাবো যাতে আমাদের সম্মানিত অভিভাবক এবং এদেশের আপামর জনসাধারণ যারা আছেন, যারা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার গুরু দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন, দয়া করে সবাই আমাদের সাথে একাত্ম হয়ে আসুন। আমরা এই আন্দোলনে শরিক হয়ে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে মানব সম্পদ উন্নয়নের বা জাতি গঠনের, আগামী দিনের ভবিষ্যৎ গঠনের, তারা আমাদের সবাইকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রধান শিক্ষক মহোদয়কে। উনি আসলে সুন্দর করে বোঝাতে চেষ্টা করেছেন যে তাদের যে দাবিগুলো যৌক্তিক। এই ছিল দিনাজপুর থেকে সরকারি শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি তার বিস্তারিত। হারুন, অনেক ধন্যবাদ আপনাকে। শিক্ষকদের কর্মবিরতি, তাদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে। চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে বিভিন্ন দাবিতে মানববন্ধন করছেন জাহাজের নাবিকরা। চাকরি, নিরাপত্তা, বকেয়া পরিশোধ সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেছেন তারা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম হোসেন ভূঁইয়া। নাজিম, নাবিকদের প্রধান দাবিগুলো কি কি জানাবেন? আজ সকাল থেকে মূলত যে কার্যালয় রয়েছে আগ্রাবাদে, সেখানে বিভিন্ন জাহাজের যারা নাবিকরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে অবস্থান কর্মসূচি, মানববন্ধন এবং তারা প্রেস ব্রিফিং করছেন। তাদের যে দাবি দাওয়াগুলো হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ইউনিয়নের যে অনির্বাচিত এবং মেয়াদোন্নীত যে কমিটি রয়েছে, সেই কমিটি যারা অবৈধভাবে দখল করেছে এবং দীর্ঘদিন পর্যন্ত যারা নাবিকদের সাথে অসদাচরণ সহ যারা সিনিয়র নাবিকরা রয়েছেন তাদের যে কমিটি সেখানে সদস্য না করার প্রতিবাদে তাদের যে স্লোগান, তারা সেটা প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন, তাদের এই যে কিছু কর্মকর্তার কারণে, যে স্বেচ্ছাসেবীদের কারণে মূলত নাবিকরা বিভিন্ন ভাবে হেনস্থার শিকার হচ্ছেন। কারণ এই নাবিকরাই কিন্তু বাংলাদেশে যারা রেমিটেন্স সেটি তারা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং তারা যেটি বলছেন, নাবিকদের সাথে যেভাবে প্রতারণা করা হচ্ছে সেই জন্য কিন্তু নৌবাহিনী কিছু কর্মকর্তা আসলে এটার জন্য দায়ী। কারণ নৌবাহিনী কর্মকর্তাদের যে অনৈতিক কর্মকাণ্ড সেগুলি পূরণ না করতে না পারার কারণে মূলত নাবিকদের সাথে তারা অসদাচরণ করছেন এবং তারা একটি কমিটি করে সেই কমিটি এককভাবেই সেটি ধরে রেখেছেন। আমি একটু কথা বলবো একজন নাবিকের সাথে। আপনাদের আজকে যে কর্মসূচি সেটির মধ্যে কি দাবি দেওয়া ছিল যদি একটু বলতেন। 18 সালে যে অনির্বাচিত কমিটি আসছে, আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত 7 বছরের কোনো নির্বাচন দেয় নাই। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 2 বছর পর পর নির্বাচন দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে 7 বছর পর্যন্ত তারা কোনো নির্বাচন দেয় নাই। স্বৈরতন্ত্র কায়েম করে যাচ্ছে। আমরা চাই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 2 বছর পর পর যে নির্বাচন দেওয়ার কথা, আমাদের নির্বাচন অধিকার ফিরিয়ে দিক, নাবিকদের মধ্যে নাবিকদের গণতন্ত্র ফিরিয়ে দিক। এই কর্মকর্তা বলছে যে নাবিকদের যে দাবি দেওয়া সেটি ফিরিয়ে দেওয়ার মাঝামাঝি তাদের যে ন্যায্য দাবি সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। আপনাদের এই সার্বজনীন নৌ উপদেষ্টা অথবা নৌ পরিবহনের কোন কর্মকর্তার সাথে আপনাদের এই কর্মসূচির বিষয়ে কথা হয়েছে কিনা? আসসালামু আলাইকুম। আমরা আসলে বিভিন্ন অথরিটিকে আমরা জানিয়ে আসছি। শ্রম অধিদপ্তরে আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। গত 3-4 মাস ধরে আমরা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে একটা নির্বাচনের জন্য রিকোয়েস্ট করে আসতেছি। আপনারা জানেন এখন বর্তমানে যে কমিটি তারা কিন্তু নাবিকদের পক্ষে কথা বলে। নাবিকদের পক্ষে কথা বলার জন্য একমাত্র সিবিআই সংগঠন হচ্ছে বাংলাদেশ সিফারার্স ইউনিয়ন। এই ইউনিয়ন 2018 সালে অনির্বাচিতভাবে সিলেক্টেড কমিটির মাধ্যমে তখনকার সরকারের ক্ষমতা ইউজ করে তারা কিন্তু এই কমিটি গঠন করে। এই কমিটির যে কাজটা ছিল নাবিকদের পক্ষে কথা বলা, সেখান থেকে তারা দূরে সরে গিয়েছে। বিকজ তারা কিন্তু আমাদের পক্ষে কথা বলার জন্য যে দায়বদ্ধতা ওটা অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে। তারা আগের সরকারের ক্ষমতা ইউজ করে এখনো পর্যন্ত কিন্তু ক্ষমতার মসনদ দখল করে আছে। আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে মূল 3টা দাবি হচ্ছে, বর্তমানে আমাদের যে বাংলাদেশ সিফারার্স ইউনিয়নের যে অবৈধ কমিটি, এই অবৈধ কমিটিকে বিলুপ্তি ঘোষণা করতে হবে। কারণ এরা বিভিন্ন ভাবে ধানায় পানায় করে বিভিন্ন ভাবে তারা টাইম কিল করতেছে। তারা ক্ষমতার কর্মকর্তা বলছেন যে তাদের যে অনির্বাচিত কমিটি, সেই কমিটি তারা দীর্ঘদিনের স্বেচ্ছাসেবিতার কারণে মূলত সেটি বন্ধ করে এবং নাবিকদের যে ন্যায্য দেয়া না পাওয়া রয়েছে সেগুলোর জন্য বুঝিয়ে দেওয়া এবং নাবিকদের সাথে বন্ধ করা হয় বলছেন নাবিকরা। পাশাপাশি তারা তারই দৃষ্টি আকর্ষণ করছেন এখানকার নাবিকরা এখানে আমরণ অনশন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। নাবিকদের কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। বক্তব্য রাখছেন জামায়াতের আমির। সরাসরি যাচ্ছি সেখানে। আজ বড় মনে পড়ে যে সমস্ত নেতৃত্ব
তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক বান্দাদের ঘাটতি যেন আমাদেরকে পূরণ করে দেন। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই মামলাগুলা পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। সাভারের আঞ্চলিক সড়কগুলোর বেহাল দশা, এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনাও। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সড়কের অবস্থা এখন কেমন আর স্থানীয়দের অভিযোগ কি? কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে এই সড়কে। তবে আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি দেখে কিন্তু মনে হতে পারে যে এটি কোনো পুকুর বা খালের চিত্র। আদতে কিন্তু তা নয়, এটি কিন্তু বাইপাল আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে সেই সড়কের কিন্তু এখন এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি কিছুক্ষণ বৃষ্টি হলেই কিন্তু এভাবেই কিন্তু এখানে এই সড়কটি যেন পরিণত হয় পুরো খালে, কিন্তু এটি পরিণত হয় এবং এই দুর্ভোগে কিন্তু এখানকার মানুষ কিন্তু দিনের পর দিন কিন্তু এই অঞ্চলে যারা বসবাস করেন, এই সড়কটি যারা ব্যবহার করেন, তারা কিন্তু এই দুর্ভোগটি পোহাচ্ছেন। এবং এখানে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কিন্তু এই দুর্ভোগটি আরো কয়েক গুণে বেড়ে গিয়েছে। তবে এই যে দুর্ভোগ নিরসন করে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার নির্দেশনা ছিল কর্তৃপক্ষের উপর, তবে তারা কিন্তু সেটি না মেনেই কিন্তু এভাবে তারা দিনের পর দিন এই কাজগুলো করে যাচ্ছে, যেই কাজের ফলে কিন্তু এই দুর্ভোগ কিন্তু ঈদ যেহেতু সামনে রয়েছে, ঈদকে ঘিরে কিন্তু এই দুর্ভোগটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে, তেমনটি কিন্তু এই সড়ক দিয়ে যারা পরিবহন চালক রয়েছেন তারা কিন্তু তেমনটি বলছিলেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এই সড়কটির একদমই বাইপেল স্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু খানা খন্দে কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই খানা খন্দে যখন বৃষ্টির পানি এসে এখানে এই খানা খন্দে যখন ভরপুর হয়ে যায় তখনই কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা অটো তিন চাকার যে থ্রি হুইলার সেটি কিন্তু এখানে উল্টে গিয়েছিল এবং উল্টে গিয়ে কিন্তু বেশ কয়েকজন এই কাদা পানিতে পড়ে গিয়েছে। তো এভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সড়কে যারা ব্যবহার করছে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা যেটি বলছেন যে এই পাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে, তারা ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছেন না, কারণ এখানে কিন্তু লোকজন একেবারেই কিন্তু লোক সমাগম কম, এই সড়কটি যেহেতু বেহাল দশা। তো এভাবেই কিন্তু ইশিকা এই সড়কটি দিয়ে কিন্তু মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করছে। তো এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সরাসরি যাচ্ছি সেখানে। থামানো গেছে এবং এটা বাড়ছেও সাম্প্রতিককালে। টাকার বিনিময় হারটা অনেকটা স্থিতিশীল এবং আমরা দেখেছি যে এই আমদানিও পরিমাণটাও বাড়ছে। এটারও একটা কারণ যে বৈদেশিক মুদ্রার পর্যাপ্ততা বেড়েছে। তো এখানে আমরা যে হিসাবগুলো দেখছি, যে যদি আমরা দেখি যে রপ্তানির বিষয়টা, রপ্তানি খাতের মধ্যে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত যে তথ্য আমাদের আছে চলতি অর্থ বছরের, সেইটা গত বছরের একই সময়ের তুলনায় কিন্তু প্রবৃদ্ধি হয়েছে, 9.8% বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্যে তৈরি পোশাক শিল্প খাতে 10% বৃদ্ধি এবং তৈরি পোশাকের বাইরে সেটা হচ্ছে 9.1% এবং আমরা দেখছি যে নেট রপ্তানি যেটা, সেটা $24.2 বিলিয়ন যা হয়েছে এবং
এটা আমরা বলতে পারি যে একটা কাঠামোগত পরিবর্তন হয়েছে। তবে এখানে একটা উদ্বেগের বিষয় রয়েছে, যেটা আমরা আগেও বহুবার বলেছি, যে এই যে আমাদের রপ্তানিটা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিটা আসলে অর্থের চাইতে, টাকার পরিমাণের চাইতে কিন্তু ভলিউমের কারণে হচ্ছে, যেটা আমরা। এই মুহূর্তে যাত্রী কল্যাণ সমিতির ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। ছুটি কেবল আনন্দ উদযাপনের জন্য নয়, মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কমানো, সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি কমানোর জন্য ব্যবহার করা অত্যন্ত জরুরি। তাই এই ছুটির ব্যবস্থাপনা ঠিক করে ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন সংকটকে পুঁজি করে কতিপয় অসাধু পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যে মেতে ওঠে। বিগত ঈদ উল ফিতরে দেশের প্রতিটি পথে অতিরিক্ত ভাড়া আদায়ের চরমে পৌঁছেছিল। অন্যদিকে গণপরিবহন সংকটে ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে পণ্যের উপরে যাত্রী বহনের কারণে দুর্ঘটনা একসাথে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছিল। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।